সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের ইমিউনিটি সিস্টেম যদি আমি বলি, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে কি ব্লাড, রক্ত। রক্তের মধ্যেই কিন্তু আমাদের মূল হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের মধ্যে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এগুলো রয়েছে। এটা তো মনে আছে নাকি? জি স্যার। এইটা দেখেন, ইনাট ইমিউনিটি। এখন আমাদের ইমিউনিটি সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ইমিউন সেল, আমরা যেভাবেই বলি, এক কথায় আমরা যদি বোঝার জন্য চেষ্টা করি, যার কারণে আমরা সুস্থ আছি। এই যে ইমিউনিটি সিস্টেম, এটা আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা, ইনঅ্যাক্ট ইমিউনিটি, তো অ্যাডাপটিভ ইমিউনিটি দুভাগে ভাগ করা হচ্ছে। তো আমাদের এই যে শরীর, এখানে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে। এখন এই শরীরে যেহেতু অ্যালার্জি আমাদের চলে আসছে, আলোচনা আজকে আসবে, ধরেন এই যে ত্বক, এই ত্বকের মধ্যে অ্যালার্জি হলে কি হয়, বিভিন্ন স্কিনে র্যাশ দেখা যায়, তাই না? র্যাশ অর্থাৎ অ্যালার্জি হলে কি কি দেখা যায়, আপনি একটু কাইন্ডলি একজন বলুন, তারপরে আমি বলবো। স্যার হোসেন অ্যালার্জি, আহমেদ নুরু। হ্যাঁ, উনি বলুক, আজকে উনি বলুক, যেহেতু উনি এর আগে কিছু বলেনি, আমার মনে হয় উনার কিছু বলা উচিত। আপনি অ্যালার্জি সম্পর্কে বলুন, আপনি কি জানেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নুরি ঠিক স্যার আছে, আপনি বলেন। আমি বলবো। এখন এই যে অ্যালার্জি, অ্যালার্জি আমাদের সহজভাবে আপনি বলেন তো, অ্যালার্জি আমাদের যে অ্যালার্জি হলে মডার্ন মেডিসিনে কি করা হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, মডার্ন মেডিসিনে কি করে এটা জানতে হবে, এবং আমাদের হোমিওপ্যাথিতে কি করে এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের মূল কাজ রোগীর ট্রিটমেন্ট করব। তাহলে আমাদের অ্যালার্জি ট্রিটমেন্ট আমাদের করতে হবে, আমরা তো প্রতিনিয়ত করে থাকি। অ্যালার্জি হলে আমরা কিছু ওষুধ কমনলি ব্যবহার করে থাকি। বলে কয়েকটা মেডিসিনের নাম কেউ বলতে পারবেন? স্যার সালফার এট ফার্স্ট, আমরা সালফার ব্যবহার করি, ফসফরাস ব্যবহার করি, তারপরে হচ্ছে রাস্টাক্স ব্যবহার করি, তারপরে হচ্ছে মিজোরিয়ান, এইরকমই মনে হচ্ছে স্যার। ধন্যবাদ। এখন এক কথায় বলতে পারি, অ্যালার্জি হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি প্রতিক্রিয়া, যেটাকে বলা হয় অস্বাভাবিক প্রতিক্রিয়া, যার কারণে আমাদের শরীরে অনেক সময় যে কোনো পরাগরেণু, কারো দেখা যায় ধুলার মধ্যে যে ছোট ছোট মাইট থাকে, পশুর পশম, বিভিন্ন ধরনের খাবার, কীট পতঙ্গের কামড় খেলে, বা ওটা যদি আমাদের শরীরে লাগে, তাহলে অনেক সময় আমাদের শরীর ফুলে ওঠে। এবং বিভিন্ন ধরনের ওষুধ আছে, এবং এই ধরনের ওষুধ খাওয়ার পরে আমাদের শরীরে কি হয়, স্কিনে আমাদের বিভিন্ন রকম র্যাশ তৈরি হয়, চাকা চাকা অ্যালার্জি হয়, গুটি অ্যালার্জি হয়, থাকড়া থাকড়া দিয়ে যে অনেকে বলে, বিভিন্ন ধরনের গ্রাম্য ভাবে বলে থাকে। তো এটা হলে আমাদের লক্ষণ কি থাকে, চোখ জ্বালা পোড়া করে, চোখ দিয়ে পানি আসে, লাল লাল ভাব থাকে, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, কাশি হয়, অনবরত হাঁচি হতে থাকে, ধুলাবালি, কারো কারো কোল্ড অ্যালার্জি থাকে বা ডাস্ট অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি সিজন পরিবর্তন হলেই, ঠান্ডা গরম ভোরবেলা হলে, ভোরের আবহাওয়া লাগলে তার প্রচুর পরিমাণে হাঁচি হতে থাকে, গলা ব্যথা থাকে। তারপরে সেখানে যদি ফুলে ওঠে তাহলে সেখানে প্রচুর চুলকায়। শ্বাসকষ্ট, অ্যালার্জির পেশেন্টের মধ্যে শ্বাসকষ্ট ভাবটা দেখা যায়। অনেক সময় পেটে ব্যথা থাকে, ডায়রিয়া থাকে, তারপরে বমি বমি ভাব থাকে। এখন এই অ্যালার্জির যে সমস্যা হলে ইমিউন থেরাপি দেওয়া হয়, বা অ্যালার্জির সংস্পর্শে থেকে যাতে রোগী যাতে ওই অ্যালার্জি যাতে যাতে পারে তার থেকে এড়িয়ে থাকার কথা বলা হয়। ঠিক আছে, এই বিষয়টা আমরা জানি। এখন আমাদের প্রতিরোধের জন্য কিছু বিষয় আমরা খেয়াল করে থাকি, যে অ্যালার্জি
আগে চিহ্নিত করতে হবে। এই জন্য আমাদের প্রথমে যে বিষয়টা করা লাগবে, একটা পরীক্ষা করানো লাগে, রক্ত পরীক্ষা করানো লাগে। রক্ত পরীক্ষা করানোর কমন আমরা করাই সিবিসি। এরপরে আমরা কি করি, আইজিই টেস্ট করানো হয়। বাংলাদেশে এই দুটোই কমন করায়, কিন্তু আসলে এই দুটোতে কিন্তু বোঝা যায় না। অ্যালার্জির রোগের জন্য অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট এইটা আছে, ঠিক আছে? অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট আছে। এই টেস্টটা করলে কোন উপাদান কতটুকু আমাদের শরীরে লাগবে বা আমাদের শরীরে কি সমস্যা হবে কি হবে না, এই বিষয়গুলো কিন্তু ওই পরীক্ষার রিপোর্টে লেখা থাকে, যেটা আপনার ইন্ডিয়াতে হয়ে থাকে। তো এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের জন্য ভালো যে অ্যালার্জি এই পরীক্ষাটা থাকলে বোঝা যায়। ঠিক আছে, আমি তাহলে আপনাদের একটা ভিডিও দেখাই, আপনারা এটা বুঝতে পারবেন। ভিডিওটা অন করতে হবে। Incoming call from Dakar. স্যার বলুন। স্যার আমি তো ক্লাস নিচ্ছি এইচডি প্ল্যাটফর্মে। স্যার আমি ক্লাস নিচ্ছি স্যার, আমার পক্ষে সম্ভব না, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস আছে। রাখি। আমি দুঃখিত, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাকে জানান তো। না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না? না যাচ্ছে তো স্যার, একটা পিকচার একটা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, আমাদের শরীরের আমি একটা 3D মডেল দিয়ে রাখা আছে, বুঝতে পেরেছি। এখানের আগে আলোচনাটা করে নিই, এরপর আমাদের এই যে মিউকাস অর্থাৎ অ্যালার্জির যে পোলেন বলেন যেটা বলেন আমাদের শরীরে ঢোকে কিভাবে, আমাদের রেসপিরেটরি মিউকাস মেমব্রেন, যে এই যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আসলে এইটা দেখেন আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের নাকের মধ্যে অনেক পশম রয়েছে, এখানে একটা মিউকাস মেমব্রেন আছে, আমাদের ত্বক প্রতিরোধ করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আগে বুঝতে হবে, কারণ এই যে ত্বকের মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে এখানেও কিন্তু মিউকাসের মাধ্যমে আপনার যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া আছে এটা রোধ হয়ে যায়। এরপরে স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড এইখান থেকে, এই গ্ল্যান্ড থেকে আমাদের স্যালাইভার মাধ্যমে বিভিন্ন হরমোন বিভিন্ন এনজাইম নিঃসরণ হয়, যার কারণে কি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাথে আমাদের ইউরিনারি সিস্টেম অর্থাৎ আমরা যে আমাদের শরীরের মধ্যে যে টক্সিক এলিমেন্ট গুলো আছে সেটা বের করে দেয়। যখন এই সকল অর্গান দুর্বল হয়ে যায় তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের ডিফেন্স অর্থাৎ ফিজিক্যাল ডিফেন্স মেকানিজমটাকে আমি আলোচনা করছি। এরপর হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের বলে না পেটে খেলে পিঠে সয়, এটা কিন্তু আমাদের পূর্বের একটা প্রবাদ বাক্য। এই যে প্রবাদ বাক্যটা এমনি এমনি কিন্তু বলা হয়নি, কারণ আমরা যাই বলি না কেন এর আগে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ তারা কিন্তু তারা এই সকল দিক মানতেন, এবং তারা যে বিষয়টা অর্থাৎ প্রাকৃতিক ভেষজকে অর্থাৎ কবিরাজি ফর্মুলায় এইগুলো এমন কিছু আপনার সমস্যা হয়েছে, একটা পাতার রস বা একটা কিছু খাচ্ছে বা পাচন, এই সকল ক্ষেত্রে দেখবেন অ্যালার্জিক্যাল বা স্কিন ডিজিজের জন্য গ্রামে এখনো প্রচলিত আছে পাচন খাওয়ানো। পাচনে থাকে কি, তিতা থাকে। এখন তিতাটা আসলে কি করে, আমাদের লিভার আমাদের পিত্তথলি থেকে আমাদের একটা রস বের হয়, তো বলতে পারবেন সেই রসটা কি? পাচক রস পিত্তথলি থেকে কি বের হয়? পিত্তরস। এই পিত্তরসের মূল পিত্ত, এটা কিন্তু তিতা। আর যখন আমরা পাচন টাইপের অর্থাৎ যদি তিতা খাওয়া হয় তখন কিন্তু আমাদের
পিত্তর উপাদানটা ওটা সক্রিয় হয়। এখন আমাদের শরীরে প্রথমে যেটা বলা হয় যে মানুষ জ্বরে আক্রান্ত হয়েছে। বর্তমান ম্যাক্সিমাম দেখা যাবেন যে কোনো রোগ মানে জ্বর একটা তারা বলে রোগ। তো আমরা বলবো জ্বরটা আসলে রোগ না, রোগের প্রথম লক্ষণ বা উপসর্গ কোন রোগ হতে চলেছে সেটা বোঝা যায় জ্বর থেকে। জ্বর মানে হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে আমাদের শরীরটা গরম হয়ে গেছে। এখন এই শরীরটা গরম হয়ে যায় কেন? ধরেন কোথাও একটা ইনজুরি, কোনো একটা ক্ষত হলো, দেখেন একটা ফোড়া হোক বা একটা ঘা হোক বা একটা আপনার কোনো একটা পেরেক ঢুকে গেল, ঠিক আছে? পেরেক যদি আমাদের শরীরে ঢুকে যায় তাহলে আমাদের শরীরে কি হয়? জ্বর আসে, গাটা গরম হয়ে যায়। কেন? এই যে ইনজুরি হলো, এই ইনজুরি হওয়ার পরে এই যে প্যাথোজেন অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস বা এইগুলো প্যাথোজেন ছিল, ঠিক আছে? এই প্যাথোজেনটা শরীরে ঢোকার সাথে সাথে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে আমাদের ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে, যেটা আমাদের হোয়াইট ব্লাড সেলের মধ্যে থাকে সেগুলো, যেমন প্যাথোজেন রয়েছে, সাইটোকাইনিস আছে, আমাদের ম্যাক্রোফেজ, এই যে বিভিন্ন উপাদান আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন ব্যাসোফিল, ইসোনোফিল এগুলো রয়েছে, নিউট্রোফিল, এই যে ন্যাচারাল কিলার টি সেল অর্থাৎ এই অন্যদেরকে নিয়ে নিজেই ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে? ডেনড্রাইটিক সেল, সাইটোকাইনিনস, তো এইগুলো রয়েছে এবং ম্যাক্রোফেজের মাধ্যমে এগুলো কি করে? এদেরকে খেয়ে ফেলে, খেয়ে আমাদের শরীরটাকে সুস্থ করে। তো এই যে অনেক দেখেন আপনার যে প্যাথোজেন যেগুলো থাকে সেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এরা কিন্তু সংখ্যায় বেশি থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বিভিন্ন রকম রয়েছে। এটাই কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। এবার ফিজিক্যাল ব্যারিয়ার যখন আসে তখন আমাদের কি হয়? যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, দেখেন প্রতিনিয়ত আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি আমাদের শরীরে হাজার হাজার ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকছে, কিন্তু আমাদের এই যে নিঃশ্বাসের সময় আমাদের এর ভিতরে অনেক মিউকাস রয়েছে যেগুলো সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ওখানে আটকে ফেলে, ওইটাকেই চেকে ফেলে। এবার আমাদের শ্বাস প্রশ্বাসে ফুসফুসের অ্যালভিওলাইয়ের মধ্যে যখন যায় তখন কিন্তু ওইগুলো প্রতিরোধ করে ফেলে এবং এই যে আমাদের স্কিন, এটা হচ্ছে সব থেকে বড় রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা এবং দেখেন আপনার এই ভিডিওটা দেখলে When বুঝতে পারবেন। bacteria or other pathogens are present in the body, certain white blood cells, categorized as phagocytes, consume the microorganisms to protect the body from infection. The process of consuming the pathogen begins when the phagocyte is attracted to chemicals from the pathogen and, through receptors, binds to it. The phagocyte ingests the microbe, encasing it in a compartment called a vacuole. Lysosomes in the phagocyte merge with the vacuole. Its enzymes then kill and digest the pathogen and release any indigestible remains from the cell. This cell process, called phagocytosis, protects the body by removing pathogens. আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? স্যার রিপিট প্লিজ। আমি এটা আরেকবার দেখাই, তাহলে আরো বুঝতে পারবেন। When bacteria or এই যে other ব্যাকটেরিয়া pathogens are present in the আমাদের body, শরীরে গেল, certain white blood cells, categorized as এখন এই phagocytes, consume the ব্যাকটেরিয়া তো আমাদের microorganisms to শরীরে যে protect the বংশ body from বিস্তার করতে infection. হবে, The এখন process of শরীরে consuming the ঢুকতে গেলে pathogen আপনার begins চাবি when the লাগবে না, phagocyte তালা is চাবি, attracted to chemicals আপনার from কোনো the কিছু কিন্তু pathogen শরীরে ঢুকতে পারে and, না, আমাদের through স্কিনে receptors, থাকলো, binds স্কিনে এসে to কিন্তু it. সেটা ঢুকতে পারে না। The phagocyte ওই দেখেন ingests the রিসেপ্টর, microbe, রিসেপ্টর মানে হচ্ছে encasing চাবি, it in a compartment এই called a রিসেপ্টরে যদি vacuole. ক্লিক করে, যদি ওই জায়গা চাবিতে Lysosomes in the চাবিতে মিলে phagocyte যায় merge তখন with কিন্তু the ওরা ভিতরে ঢুকে vacuole. গেল। Its এবার enzymes ভিতরে then যাওয়ার kill পরে and কিন্তু ও digest the শক্তি pathogen বৃদ্ধি করে and ওইটা কি release করে? any বংশ বিস্তার করবে। indigestible remains দেখেন from the cell. এরপরে কিন্তু ও আরো This cell ভিতরে process, ঢুকতে called যখন গেল তখন phagocytosis, কিন্তু ওটা কিন্তু protects নষ্ট the করে body দিল। by removing pathogens. ব্যাকটেরিয়া কিন্তু ওর বংশ বিস্তার করতে চাচ্ছে, ওরা চায় কি আমাদের শরীরে এমন কোন জায়গায় ঢুকবে
যার কারণে বংশ বিস্তার করতে পারে, কিন্তু উল্টো পাল্টা জায়গায় ঢোকার সাথে সাথে কিন্তু ভিতরে ঢোকার পরে ওটা ধ্বংস করে দিচ্ছে। এটা আবার দেখেন, In বুঝতে পারেন, bacteria or other pathogens are present এটা in আমাদের the শরীরে body, ঢুকছে, certain white blood cells এবার এ তো বংশ categorized বিস্তার as করবে, যে phagocytes ব্যাকটেরিয়া consume থাকুক the এর কাজ কি আরো বংশ microorganisms to বিস্তার করা, protect the body from আমাদের infection. শরীরকে অসুস্থ The করা। process of এখন consuming the এই pathogen অসুস্থ begins when করতে the গেলে phagocyte is attracted to আপনার ভিতরে chemicals ঢুকবে, from the pathogen, and through এবার receptors রিসিপ্টরের binds মাধ্যমে to ঢুকলো, it. The ভিতরে phagocyte ঢুকলো, ingests the কিন্তু ভিতরে ঢোকার microorganism সাথে সাথে in a compartment আমাদের শরীর called the রোগ প্রতিরোধ vacuole. ক্ষমতাকে কি করতেছে, Lysosomes in the phagocyte merge with the vacuole. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার Its ভিতরে নিয়ে enzymes যাওয়ার then পরে kill and ওইটাকে digest the pathogen ধ্বংস করে and বাইরে release ফেলাই any দিচ্ছে। indigestible remains from the cell. এইভাবে আমাদের Cell শরীর আমাদেরকে process সুস্থ called রাখে। phagocytosis protects the body by এবার removing ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিন্তু আমরা সুস্থ থাকি। ফ্যাগোসাইটোসিস কি মনে আছে? এটা 9, 10 এ বিভিন্ন ক্লাসে আলোচনা হতো। তো এই যে দেখেন মোনোসাইট, মোনোসাইট, মোনোসাইট কি করে, আপনার বিভিন্ন যে ইমিউন সিস্টেম আছে ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্লাড সেলের মধ্যে, এইটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই বিষয়গুলো আপনার একটু নোট ডাউন করেন, কারণ এটা হচ্ছে আমার ইমিউন সিস্টেম মূল জিনিস। এই কটা উপাদান, এই ছবি কটা দেখে রাখেন, এগুলো দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন, কারণ আলোচনা পরবর্তীতে করতে গেলে এটাই লাগবে কাজে। আপনারা একজন এটা বর্ণনা করুন তো কি কি দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের মতন করে এই স্ক্রিনটা দেখে আপনারা একটু কেউ বর্ণনা করেন, যে কেউ একজন। স্যার এখানে অ্যাট ফার্স্ট আমরা স্নোফিল দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ব্যাসোফিল দেখছি, তারপরে হচ্ছে বি সেল দেখছি, এবং দেন দেখছি টি সেল, দেন হচ্ছে নিউট্রাল কিলার সেল, দেন হচ্ছে মোনোসাইটো, তারপরে তার উপরে দেখতে পাচ্ছি লিম্ফোসাইট এন্ড দেন উপরে দেখতে পাচ্ছি নিউট্রোফিল। এই তো। এই পাশে দেখেন, আপনি দেখেন বি সেল, বি সেল ব্যাসোফিলের পাশে আপনার বি সেল রয়েছে, টি সেল রয়েছে, এইগুলো কিন্তু বুঝতে হবে। এরপরে আমি আপনাদের একটা রিপোর্ট বের করে দেখাবো, তাহলে আপনাদের জন্য এটা আরো সহজ হবে, কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝতে গেলে আসলে আমরা তো পরীক্ষা করাই, পরীক্ষাতে যে রিপোর্ট গুলো থাকে এগুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে তো লাভ নাই, তাই না? ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে এবার এটা দেখলাম, আমরা এটা বুঝতে পারছি আশা করি। এবার দেখেন অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমরা যেটা জন্মগতভাবে আমরা পেয়ে থাকি মাতৃগর্ভে থাকাকালীন সময় বা মা জন্মের পরে, অর্থাৎ কিছু জিনিস পায় আপনার মায়ের শরীর থেকে সরাসরি পেয়ে যাচ্ছে, আবার যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরে যখন মায়ের দুধ খাচ্ছে, যেটা শাল দুধ বলা হচ্ছে, ওইটা খাওয়ার পরে কিন্তু মায়ের ভিতরের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে কিন্তু প্রবাহিত হয়, অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি গুলো আপনার শরীরে তৈরি হয়ে থাকে, যেমন টি সেল, অ্যান্টিজেন, রিসেপ্টর, এই বিষয়গুলো পরবর্তীতে যখন আলোচনা হবে তখন বুঝতে পারবেন। ধরেন এই যে টি সেলে দেখেন একটা এই যে ছোট্ট একটা জায়গা আছে না চাবির মতন, এই যে দেখতে পাচ্ছেন, এখন এইগুলো কি এক একটা রিসেপ্টর, এই রিসেপ্টরে যখন একটা অ্যান্টিজেন ঢুকছে সেটা যদি আমাদের ক্ষতিকারক হয়, এটা তখন কি করবে, এর যে ইনফরমেশনটা রয়েছে সেই এই এই ইনফরমেশন গুলো যখন এর সাথে থাকে না তখন কি হয়, এখান থেকে আপনার
এখানে যখন আমাদের একটা সেল, এই সেলের থেকে এগুলো প্রত্যেকটা আমাদের শরীরে যে ইনফরমেশন গুলো আছে, শরীর চেনে কিভাবে? আমাদের শরীরে একটা তথ্য আছে যেটা আমাদের জিনের মধ্যে রয়েছে, আমরা বংশ পরম্পরায় যেগুলো পেয়েছি। এখন এই বংশ পরম্পরায় যেটা পেয়েছি, সেই বংশ পরম্পরা যে তথ্য, সেই তথ্য অনুসারে যদি আমাদের এই টি সেল ধরেন, এখানে টি সেল, এখানে একটা এন্টিজেন, আপনার একটা প্যাথোজেন বলেন যাই বলেন, সেটা ঢুকলো, ইনফেক্টেড সেল, এটা যখন যাচ্ছে, এই তথ্য যদি আমাদের না মেলে তখন কি করে, এটাকে অ্যাটাক করে এটাকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, এখন এই তথ্যগুলো কোথায় থাকে? মেমোরি টি সেল। অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন করা হয়, যাই বলেন না কেন, এগুলো মেমোরি সেলের মধ্যে। অর্থাৎ আমাদের শরীরে যখন আপনার একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই জীবাণুটা শরীরে প্রবেশ করায় দেওয়া হচ্ছে, আমাদের টি লিম্ফোসাইট অর্থাৎ টি সেল, টি মেমোরি সেল, এটা এই তথ্যটা নিয়ে রাখছে যে এই জীবাণু আসতে পারে, এটা আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এর সাথে যুদ্ধ করবে। সেভাবে নিজেদেরকে অনেকগুলো কি করে, মেমোরি সেল, আপনার টি সেল তৈরি করে রাখে। যখন ওই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আসে, ওকে দমন করার জন্য যা লাগবে ওটা করে থাকে। মেমোরি বি সেল, ঠিক আছে, এটা বি সেল। তারপরে অ্যান্টিবডিজ রয়েছে, তারপরে অ্যাক্টিভেট বি সেল রয়েছে, যেটাকে প্লাজমা সেল বলা হচ্ছে। দেখেন প্রত্যেকটা সেলের সাথে কিন্তু আপনার এই যে অ্যান্টিবডি, আর এই জন্যই কিন্তু বলে অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবডি বৃদ্ধি করে। তা আমাদের শরীরের মধ্যেই তো এটা রয়েছে, এই জন্য তো আলাদা লাগে না। এই জন্য আপনার মডার্ন মেডিসিনে যে অ্যান্টিবায়োটিক গুলো দিচ্ছে, সেগুলো কি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেগুলো কার্যকারিতা হারাচ্ছে, কারণ এটা কৃত্রিম। আর আমাদের শরীরের, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়, সেটা কিন্তু ন্যাচারাল, যার কারণে এটা কিন্তু কখনো ক্ষয় হয় না বা এটা শেষ হয় না। ঠিক আছে, এখন এই যে অ্যান্টিবডি, এটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? আমাদের লিম্ফেটিক সিস্টেম মধ্যে থাকে, যে লিম্ফ নোড, অনেকে বলে থাকে যে লিম্ফ নোড ফুলে গেছে, এখানে সমস্যা, ওখানে সমস্যা, কিন্তু আমাদের অ্যান্টিবডি সকল কিছু এই লিম্ফ নোডের মধ্যেই বিরাজমান থাকে। যখন আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, প্রথমে কিন্তু লিম্ফেটিক গ্ল্যান্ড আক্রান্ত হয়, ঠিক আছে, তো তখন সেটা ফুলে যায়। এই জন্য সবকিছু আমাদের ট্রিটমেন্ট করার আগে আমাদের এই যে লিম্ফেটিক সিস্টেম, এগুলো আমাদের জানতে হবে। আসলে আমরা কোনটা সিক্রেশন আর কোনটা সাপ্রেশন, এটা না বুঝলে কিন্তু হোমিওপ্যাথিক ভালো ফিজিশিয়ান বা আপনি ডাক্তার হতে পারবেন না। কারণ আপনাকে দুইটা বিষয় জানতে হবে, কোনটা সিক্রেশন, কোনটা সাপ্রেশন। আপনি মেডিসিন প্রয়োগ করলেন, সেটা সিক্রেশন হচ্ছে না সাপ্রেশন হচ্ছে। একটা ফোড়া পেশেন্ট বা ফোড়া আপনার ফেটে গেল, সেখান থেকে আপনার পুজ বেরোচ্ছে, আপনি ওইটা বের করাবেন না ওটা শুকায় ফেলবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে, এরপরে আমাদের এই সকল কিছু আমাদের আর তৈরি হয় কোথা থেকে? আমাদের বি সেল তৈরি হয় কোথা থেকে? দেখেন, বোন ম্যারো। বোন ম্যারো থাকে কি, বিভিন্ন ওই যে জয়েন্ট গুলো থাকে, এর মাঝখান থেকে কি আমাদের যে বি সেল তৈরি হয়। আর কোথা থেকে তৈরি হয়? স্প্লিন থেকে তৈরি হয়। বি সেল তৈরি হওয়ার জায়গাগুলো দেখতে হবে। এবার বি সেল স্প্লিন থেকে তৈরি হয়ে কিন্তু এই লিম্ফেটিক গ্ল্যান্ডে এসে এসে জমা হয়ে থাকতেছে। এরপরে লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড গুলো আছে, এখানে এখানে জমা হয়ে থাকতেছে। এই প্রত্যেকটা জায়গায় কি থাকে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বি সেল গুলো থাকে, আমাদের মেমোরি টি সেল থাকে, এগুলো থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে। যখন আপনি দেখবেন বর্তমান সময় মামস হচ্ছে, বা আমাদের এই যে আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা যদি একদম প্রথমে খেয়াল করেন যে আমাদের যে গ্ল্যান্ড গুলো বলা হয়েছিল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, সেখানে আমি দেখিয়েছিলাম কি, আপনাদের মনে আছে? একদম প্রথমে স্লাইভারি গ্ল্যান্ড, মামস হলে কিন্তু এই জায়গাটা ফুলে যায়, ঠিক না ভুল বলেন? জি স্যার। অর্থাৎ আমাদের স্লাইভারি গ্ল্যান্ডটাকে আক্রান্ত করতেছে, সেই জন্য অসুস্থ হয়ে যায়। ঠিক, এবার এই বিষয়টা কি বোঝা গেছে? কাইন্ডলি একজন একটু বলবেন। জি স্যার। তাহলে এবার প্যাথোজেন কিভাবে বাড়ে আমি সেটা দেখাই।
প্যাথোজেন অর্থাৎ আমাদের শরীরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোব যেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, এগুলো কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং এই জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের এই এটার সাথে সবসময় যুদ্ধ করে আমাদেরকে সুস্থ রাখে। Microbes are very small living things. আপনারা তো মনে হয় ভিডিওটা দেখতে পাচ্ছেন। মাইক্রোবস অর্থাৎ আমাদের যে প্যাথোজেন গুলো আছে এটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে দেখতে হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া এইগুলো কিন্তু আমাদের মাইক্রোবস বলা হচ্ছে, এটা আমাদের ফাঙ্গাস, প্রোটোজোয়া এগুলো আমাদের শরীরকে আক্রান্ত করছে, ব্যাকটেরিয়া। তারপরে আমাদের যে সিফিলিস, তারপরে যে আমাদের গনোরিয়া এইগুলো আমাদের শরীরে ঢোকে। আবার এই মাইক্রোবস এর মধ্যে আপনারা দেখেন উপকারী আছে, উপকারী ব্যাকটেরিয়া, অপকারী ব্যাকটেরিয়া। তো এগুলো কি করে, আমরা যখন হেলদি ফুড খাই তখন আমাদের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় শরীরে। এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে পাতা পচা, এই সবকিছু কিন্তু মাইক্রোবস এর মধ্যেই আসে। অর্থাৎ বিভিন্ন ধরনের জার্মস বলেন, যা কিছু বলেন, এই সবকিছুই কিন্তু পৃথিবীতে আছে ভালো এবং মন্দ দুটো কারণ। দেখেন ভাইরাসের কারণে আমাদের কোল্ড, ইনফ্লুয়েঞ্জা এবং পোলিও বিভিন্ন ধরনের আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে টাইফয়েড, টিউবারকুলোসিস, কলেরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। ফাঙ্গাসের জন্য হচ্ছে যত প্রকার রিং ওয়ার্ম আছে বা কুনক হয়ে থাকে। আপনার প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া, ফুড পয়জনিং বলে, ডিসেন্ট্রি, পেটের সমস্যা হচ্ছে। তো এইগুলো কিন্তু মাইক্রোবস এর কারণে হচ্ছে। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনার কিছুটা আরো ক্লিয়ার হলো। তাহলে আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তখন আমাদের উপকারী ব্যাকটেরিয়া যখন পর্যায়ে বেশি থাকে তখন আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় তাদেরকে ধ্বংস করে ফেলে। আর যখন আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তখন এই ভাইরাস, ব্যাকটেরিয়া যখন শরীরে প্রবেশ করে তখন কিন্তু এটা কি করে না, আর আমাদের শরীর তখন কাজ করতে পারে না। তখন আমাদের প্রথম লক্ষণ কি হয়, আমরা মনে করি যে বিভিন্ন রোগের লক্ষণ বলে না, তো মানুষ সুস্থতার লক্ষণ, অসুস্থতার লক্ষণ, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একটা সুস্থ মানুষ যার 3 বেলা ক্ষুধা পাবে এবং খেয়ে তৃপ্তি পাবে, ঘুম হবে 6 ঘন্টা এবং ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখবে না, ঘুম থেকে কারো ডেকে ওঠানো লাগবে না, নিজের থেকে উঠবে, নিজের তাগিদে সে উঠতে পারবে। ঘুম থেকে ওঠার পরে একটু পানি খাবে, একটু হাঁটাহাঁটি করবে, আপনার বাথরুম হবে, টয়লেট হবে 3 মিনিটের মধ্যে। এবার টয়লেট হওয়ার পরে পেটটা ক্লিয়ার হবে, মনের একটা শান্তি বোধ তৈরি হবে, তার ভালো লাগা বোধ তৈরি হবে। এরপরে সে যখন যেহেতু পেট ক্লিয়ার হয়ে গেলে ক্ষুধাবোধ তৈরি হবে এবং ক্ষুধাবোধ হওয়ার সাথে সাথে সে তখন খাবার খাবে। এই যে খাবার খেলো, খাওয়ার পরে তার মধ্যে একটা তৃপ্তি আসবে এবং সে কর্মস্থলে চলে যাবে। যে যাই বলুক না কেন তার মধ্যে কোনো কি হবে না, নেগেটিভ থট তৈরি হবে না, কারণ সে জানে সে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত ইসলাম ধর্ম অনুসারে, আর সনাতন ধর্ম অনুসারে অমৃত পুত্র, ঈশ্বরের পুত্র, ঈশ্বরের শক্তি প্রত্যেকের মধ্যে রয়েছে। তো যেহেতু আমরা সেই ঈশ্বরের একটা শক্তি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা তো সর্বশ্রেষ্ঠ। তাহলে সর্বশ্রেষ্ঠ যে, তাকে কে কি বললো না বললো তাতে তো কিছুই যায় আসে না। এই জন্য কি আমাদেরকে জানতে হবে সুস্থ মানুষের সংজ্ঞাটা। তাহলে আমাদের অসুস্থ হলেই প্রথমে কি হবে, আমাদের ক্ষুধা কমে যাবে, এরপরে আমাদের খাওয়ার রুচি থাকে না, এবার ঘুম হয় না ঠিকভাবে, মেজাজ খিটখিটে হয়ে যায়। এই যে টেম্পারমেন্ট, এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। এখন পারপিউরা যে বিষয়টা আমি আলোচনা করতে চলেছি, ধরেন পারপিউরা হলে কি হয়, আমি প্রথম কিছু লক্ষণ আলোচনা করি, তারপরে আমি
যখন, তাহলে আপনার লক্ষণগুলো বললেই কিন্তু অনেকে বুঝতে পারবে বা কেন হয়, কি জন্য হয়। এখন পারপিউরা নন থ্রোম্বোসাইটোপেনিক হয় পারপিউরা। এখন নন থ্রোম্বোসাইটোপেনিক যে পারপিউরা রয়েছে, এই পারপিউরাতে আমাদের যে শরীরে যে টিস্যু বা অঙ্গগুলোতে অস্বাভাবিকভাবে প্রোটিন তৈরি হয়, যেটা হচ্ছে অ্যামাইলোডোসিস এর মাধ্যমে হয়ে যায়। এখন এটা রক্ত জমাট বাঁধার একটা ব্যাধির সাথে এটা মিলে যায়। এখন এর সাথে জন্মগত সাইটোমেগালোভাইরাস, যেটা আপনার শিশু জন্মের আগে যদি তার এই ভাইরাস আক্রান্ত হয় বা রুবেলা ভাইরাস যদি আক্রান্ত হয়, জন্মগত রুবেলা সিনড্রোম থাকে বা বিভিন্ন ধরনের ওষুধ আছে যেটা প্লাটিলেট ফাংশন বা জমাট বাঁধার কারণে প্রভাবিত করে, এই ধরনের যদি সমস্যা থাকে তখন কিন্তু এই পারপিউরা তৈরি হয়। ঠিক আছে। এখন আমি একটা ছবি দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হবে। ছবিটা কি দেখতে পাচ্ছেন? না স্যার। না স্যার, দেখা যায়নি। এই যে, আমার মনে হয় এবার দেখতে পাচ্ছেন। এইটা দেখে কি বুঝতেছেন? এই হচ্ছে পারপিউরা, এটা হচ্ছে পারপিউরা। এবার আমি লক্ষণগুলো বললে আপনারা মিলান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, এটার দুইটা, আসলে দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে নন থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা, আর হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা। ঠিক আছে। তাহলে আপনার রুবেলা ভাইরাস, এটা যদি থাকে, জন্মগত রুবেলা সিনড্রোম বলা হচ্ছে, তাহলে কিন্তু এই ধরনের রক্ত বেঁধে জমাট বেঁধে পারপিউরা তৈরি হয়। অনেক ওষুধ রয়েছে যেটা প্লাটিলেট ফাংশন বা জমাট বাঁধার কারণে হয়ে থাকে, বা বয়স্ক ব্যক্তিদের মধ্যে যদি হঠাৎ করে কোথাও পড়ে যায়, বা বিভিন্ন রোগ যেমন হিমানজিওমা, এই ধরনের যে রোগগুলো আছে, ত্বক বা আভ্যন্তরীণ অঙ্গগুলো, রক্তনালীগুলো যদি অস্বাভাবিক গঠন হয়, তাহলে সেখানে প্রবলেম তৈরি হলেও ওটা যদি ট্রিটমেন্ট করে বা ওইটা যদি কখনো অপারেশন করা হয়, সার্জারি করা হয়, তাহলে কিন্তু অনেক সময় রক্তনালীতে সমস্যা হয়, সেখানে প্রদাহ হয়ে যেতে পারে। এর আগে আলোচনা করেছিলাম ভাস্কুলাইটিস নিয়ে আলোচনা করা হয়েছিল। তো ওর মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা থাকলে এই পারপিউরা তৈরি হয়। বা হেনক সোনালিন পারপিউরা হতে পারে, বা এটা বিভিন্ন ধরনের হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে স্ক্যারভি যে রোগটা রয়েছে ভিটামিন সি এর অভাবে, তারপর অনেক সময় স্টেরয়েড যে ওষুধ রয়েছে এটা কারণে হতে পারে। অনেক সময় সংক্রামক ব্যাধি আপনার হলো ফুড ফুড হ্যান্ড ফুড মাউথ ডিজিজ, বা এই যে হ্যান্ড ফুড মাউথ ডিজিজ, এই ধরনের ডিজিজের সময়ও কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। আবার অনেক সময় আঘাতের কারণে হতে পারে। আর থ্রোম্বোসাইটিক সাইটোপেনিক পারপিউরা, এটা হলে কি হয়, যদি এটা হয় তাহলে ওষুধ খাওয়ার কারণে প্লাটিলেট অনেক সময় কমে যায়। আর হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটিক পারপিউরা, যেটাকে আইটিপি বলে। তো এটা রক্তক্ষরণ ব্যাধি, যেটা ইমিউনিটি অর্থাৎ নবজাতক যে বাচ্চা নতুন যে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে এটা দেখা যায়, বিশেষ করে থ্রোম্বোসাইটোপেনিয়া আকারে তার ভিতরে সমস্যা দেখা যায়। এর সাথে অনেক সময় যদি খোঁজা হয় তাহলে দেখা যাচ্ছে আরেকটা পাওয়া যায় কি, মেনিনগোকোসোমিয়া। ঠিক আছে। মেনিনগোকোসোমিয়া হচ্ছে রক্তের প্রবাহের সংক্রমণ। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তথ্যগুলো আপনারা আরেকটু পড়বেন, কারণ এই যদি আপনারা একটু বাড়িতে এই রোগগুলো সম্পর্কে না পড়েন, তাহলে যখন আলোচনা করা হয় তখন আপনাদের বুঝতে বেশ, আমি মনে করি, কঠিন হয়ে পড়ে। আর অ্যালার্জি টেস্ট
হচ্ছে আপনার রিপোর্ট দেখাই। আমি একটা ইভেন্ট করি, আমি একটা স্লাইড ওপেন করি, সেখান থেকে আপনাদের রিপোর্ট দেখাই, তাহলে আপনার জন্য আশা করি আরো বুঝতে সুবিধা হবে। স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না। আচ্ছা, কেন্ট স্যারের একটা কথা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে। তিনি কেন্ট লেজার রাইটিং এ তিনি এই কথাটা বলেছেন, রোগীর চিকিৎসা দেওয়ার জন্য প্রাচীনপন্থী চিকিৎসকগণের অবশ্যই প্যাথোলজি জানতে হবে এবং প্যাথোলজি জানার জন্য তাদের অবশ্যই সাধনা করতে হবে। এই কথাটা মনে রাখবেন, কারণ কেন্ট স্যারের কেন্ট লেজার রাইটিং এ তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আমরা যারা নিজেদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসক মনে করি বা আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাই, তো আমাদের হতে গেলে এই বিষয়গুলো জানতে হবে। তার জন্য কি করতে হবে? সাধনা করতে হবে। এখন প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্ট, এটা তো আমাদের বিষয়গুলো জানতে হবে। মৌলিক মাইক্রোবায়োলজি, পরজীববিদ্যা, যেগুলো আমি আলোচনা করেছিলাম, মাইক্রোজোব, আমাদের মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে, অণুজীব বা অণুজীব কোষেও আমাদের শরীরে যে এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম বলতে কি কি বোঝানো হয়, এটা কাইন্ডলি আপনারা দেখবেন। তাহলে অণুজীব বিজ্ঞান, কারণ এটা এক একটা বিষয়ের উপর কিন্তু এক একটা বই আছে। আপনার অনেক দিনের কিন্তু এক একটা কোর্স রয়েছে, এটা হায়ার এডুকেশন করে থাকে। অণুজীব বিজ্ঞান, এটা আলাদা বই রয়েছে, যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীব সম্পর্কিত তথ্য থাকে। এবার পরজীববিদ্যা, প্যারাসাইটোলজি। আজকের যে আলোচনাটা না, এটা বুঝতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয়। কারণ অণুজীব কি, অণুজীব গুলো হচ্ছে আমাদের সমস্ত আমাদের আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশ থেকে আমরা যে বাতাস, জল, মাটি, বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদের দেহের অভ্যন্তরে আমাদের বিভিন্ন আকারে, আকৃতিতে আমাদের শরীরে বসবাস করে। এখন এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো যেটা আপনার মাইক্রোবায়োলজিতে বর্ণনা আছে, ব্যাকটেরিওলজি, মাইকোলজি, এইগুলো কিন্তু আপনার নেমাটোলজি, মোট 7টা ভাগে ভাগ করা হয়েছে। তারপর ব্যাকটেরিয়া, আপনার প্রত্যেকেই জানেন, আমি জাস্ট দ্রুত আলোচনা একটু দেখাই যাচ্ছি, কারণ এই বিষয়গুলো আপনার পড়বেন। ব্যাকটেরিয়া কি, এখন ব্যাকটেরিয়ার মূল যে অংশগুলো রয়েছে একটা ধারণা রাখবেন। ভাইরাস কি, এর কি কি অংশ রয়েছে, এর শরীরের গঠন, এগুলো সবকিছু আমরা কি এটা পড়তে হবে। যারা আপনারা পরীক্ষা দিবেন, ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা লাগবে। কিন্তু আপনি যখন ডাক্তারি করবেন, তখন আপনার এই রিপোর্ট গুলো বোঝার জন্য এগুলো জানতে হবে যে ভাইরাসের প্রকার, কত প্রকার ভাইরাস রয়েছে, এইচআইভি ভাইরাস রয়েছে, তারপরে আপনার হারপিস যে ভাইরাস রয়েছে, হারপিস জোস্টার রয়েছে, বিভিন্ন রয়েছে। এই ভাইরাস গুলো আমাদের শরীরে ঢোকার পরে কিভাবে কাজ করে, ভাইরাস উপকারিতা অপকারিতা রয়েছে, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা রয়েছে, এগুলো আপনাদের জানতে হবে। ছত্রাক, এগুলোর উপকারিতা অপকারিতা রয়েছে। মানে প্রত্যেকটা যে মাইক্রোবস রয়েছে, মাইক্রো অর্গানিজম রয়েছে, এদের কিন্তু উপকারী অপকারী দিক আছে। পরজীব, এরও প্রত্যেকটা বিষয়ের কিন্তু যদি আমাদের মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেটা আমাদের শরীরে ক্ষতি করে থাকে। তো এই বিষয়গুলো আমরা ভালোভাবে পড়বো। এখন যখন আমাদের শরীরকে পরীক্ষা করতে হয়, মাইক্রোবস যদি বেশি হয়ে যায়, যদি পেটের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার স্টুল আরই, স্টুল সিএস করানো হয়, স্টুল এক্সামিনেশন করা হয়। অনেক সময় আছে স্টুল দেখেই কিন্তু নির্ণয় করা যায় তার শরীরটা ঠিক না ভুল। এই জন্য হোমিওপ্যাথিতে কিন্তু আপনার স্টুলের আপনার তথ্যটা নেওয়া হয়। ধরেন 1 আর 2 যদি বলা হয়, তাহলে কি হচ্ছে,
তার হচ্ছে কোষ্ঠকাঠিন্যর ভাব রয়েছে। এবং 3 আর 4 যা আছে সেটা হচ্ছে হেলদি স্টুল, আপনার শরীরটা ঠিক আছে। আপনার যখন 5, 6, 7 হচ্ছে তার মানে আপনার শরীরে সমস্যা আছে। তাহলে এই বিষয়গুলো যদি আমাদের তথ্যটা জানা থাকে তাহলে কি হবে, আমরা রোগীকে সহজে বুঝাতে পারবো। তো মনোবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কি করা হয়, পরীক্ষা করা হলো। এবার আমরা সিবিসি করানো হলো, সিবিসি করা হলো এবং আপনার আইজিই রিপোর্টটা করা হলো। সিবিসি যখন করানো হচ্ছে, সিবিসি করা হলে আপনি দেখেন এখানে আমাদের টোটাল হেমাটোলজি রিপোর্ট, যেখানে আপনার হিমোগ্লোবিন যেটাকে সংক্ষেপে এইচবি বলা হচ্ছে, একটা নির্দিষ্ট রেট থাকে, দেখেন রেফারেন্স ভ্যালু, ইউনিট এবং রেজাল্ট। তাহলে রেজাল্টে আমার এখানে আমাদের ফিমেল এবং মেল, মেল 12 থেকে 16, ফিমেল 10 থেকে 14 থাকতেছে। তো এখানে আমার 11.3 রয়েছে। তাহলে ইএসআরটা কিন্তু বেশি থাকে। এরপরে নিউট্রোফিল, এই যে দেখেন আমার ডাব্লিউবিসি, অর্থাৎ টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। এই ডাব্লিউবিসির মধ্যে ওই যে বললাম যে উপাদানগুলো, এবার আপনার শরীরে নিউট্রোফিল বেশি, লিম্ফোসাইট বেশি, মনোসাইট বেশি, ইসনোফিল বেশি না ব্যাসোফিল বেশি, এই যে দেখেছেন। তাহলে আপনার এই মাত্রা আপনি বুঝতে পারলেন। এবার ব্যাসোফিল যদি কম হয়ে যায় তাহলে আপনার ওই ছবিতে চলে আসতে হবে, অর্থাৎ ব্যাসোফিল আপনি দেখেছিলেন। তো এই কাউন্ট গুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে রোগীর কি অবস্থা। এরপরে সিবিসির সাথে আমরা আইজিই করা হয় অ্যালার্জির জন্য। তো অ্যালার্জির জন্য নর্মাল ভ্যালু বলা হচ্ছে, দেখেন 15 থেকে আপনার 200, তাহলে এর 220, তার মানে কি অ্যালার্জি বেশি আছে। এভাবে আমরা রিপোর্ট দেখেও কিন্তু আমরা সহজে বুঝতে পারি। এবং আপনাকে অবশ্যই রিপোর্ট করতে দিতে হবে, কারণ উইদাউট ডায়াগনস্টিক রিপোর্ট আপনি তাকে কি করতে পারবেন না, গাইড করতে পারবেন না, কারণ পেশেন্ট আপনাকে অস্থির করে ফেলবে। ঠিক আছে, তো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কখনো কোনো কিছু বুঝতে না পারেন আপনারা অবশ্যই ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব আপনাদের যতদূর পারি আমি ওই দিনই আলোচনা করার জন্য, না হলে আগামী ক্লাসে আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব। তো এই ক্লাসে যদি আপনাদের কোনো কিছু না বোঝার থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। বলুন, কারো কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ স্যার, আমরা হচ্ছে যে অ্যালার্জির জন্য একটা বলেছিলেন সিবিসি টেস্ট, আর আরেকটা কি বলেছিলেন ওটা আমি বুঝতে আইজিই পারিনি। টেস্ট, আইজিই। থ্যাংক ইউ স্যার। আর কার কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে শুভরাত্রি। নেক্সট ক্লাসে সকলের সাথে পুনরায় দেখা হবে। আর আপনি একটু পড়ে আসবেন, এই বিষয়গুলো পড়ে আসবেন এবং আগামী ক্লাস যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা একটু পড়ে আসবেন, দেখে রাখবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের জন্য ভালো হবে। আর্টিকা ইউরেন্স আপনার অ্যালার্জির জন্য আমরা অনেক ব্যবহার করা হয়, আর্টিকা ইউরেন্স ব্যবহার করা হয় মেডিসিনটা, এবং আপনার মাইজমেটিক মেডিসিন ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে আপনার আপনি যে মেডিসিন গুলো বলেছেন সেগুলো ঠিক আছে, কিন্তু অ্যালার্জির সমস্যাটার জন্য এক ম্যাক্সিমাম টাইমে আপনার ট্রিটমেন্টের জন্য মাইজমেটিক প্রেসক্রিপশন করা হয়। মাইজমেটিক প্রেসক্রিপশন করলে বেশি ভালো থাকে। আপনার একটা মাইজমেটিক মেডিসিন উচ্চ শক্তিতে দেওয়ার পরে আপনার ধাতুগত মেডিসিন নিম্ন শক্তিতে আপনার দিয়ে দিলে রোগীটা অনেক ভালো থাকে এবং খুব দ্রুত সুস্থতা লাভ করে। তাহলে শুভরাত্রি।